তো পরীক্ষা চলে এসেছে, আর আমি কথা দিয়েছিলাম একটি ডায়াগ্রামের ক্লাস নিয়ে আসবো। ভূগোল বিষয়ে কিন্তু ডায়াগ্রামের গুরুত্ব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু ডায়াগ্রাম আমরা কিন্তু সহজ সরলভাবে আঁকবো। বিষয়টা এমন না যে স্যার আমি ছবি আঁকতে পারি না, আমি কিভাবে করব, এগুলো আমার কঠিন লাগছে, কোনো ব্যাপার না। এটা ছবি আঁকার পরীক্ষা না, এটা মাথায় রাখবে। ব্যাপারটা যেটা হচ্ছে, এর উদ্দেশ্যটা কি, আমরা যেটা লিখছি, যেটা ব্যাখ্যা করছি, তার সাথে এটা যেন উপযোগী হয়। সেটা কতটা সুন্দরভাবে তুমি আঁকছো, হ্যাঁ, কতটা তার একটা নৈসর্গিক বা একটা চিত্রের মানে ছবি আঁকার পরীক্ষার ক্ষেত্রে যে ব্যাপারগুলো দেখা হয়, যে কতটা তোমার দক্ষতা রয়েছে, সেটা বিষয় না, কতটা তুমি ঠিকঠাকভাবে তোমার লেখা পয়েন্টগুলো বা ব্যাখ্যার সাথে উপযোগী হচ্ছে, ঠিক আছে, কতটা ডিমান্ড করছে, সেটা পূরণ করতে পারছে কিনা, সেটা হচ্ছে বিষয়। তো আমরা অল্প অল্প করে নেবো স্টেপ ওয়াইজ। ঠিক আছে, আমাদের মূলত ডায়াগ্রামটা লাগবে কোথায়, আমাদের প্রাকৃতিক ভূগোলের যে বিষয়সমূহ, সেখানেই কিন্তু রয়েছে আমাদের এই ডায়াগ্রামটা। বোঝা গেল? তো এই চ্যাপ্টার্সগুলোর মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াগ্রামটা দেব। এখানেই আমাদের দেওয়ার চান্সটা বেশি। বাদবাকি মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোল থেকে খুব সামান্য রয়েছে, সেগুলো একদম যে বাধ্যতামূলক তা না, সেখান থেকেও সহজভাবে কিছু করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, অভ্যাস করলে একদম সহজ সরলভাবে তোমরাও পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে ভূসংস্থান। ভূসংস্থান মানে একদম হ্যারি হেসের যে মতবাদ এবং প্লেট টেকটনিক যে থিওরি, দুটো চিত্রের মাধ্যমে কিন্তু এটা আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে। চলো শুরু করি। আমরা প্রথমেই এই বিষয়টা আগে আমরা করে নেব। ঠিক আছে, ব্যাস, এবার আমরা দেখি। তোমরা অবশ্যই পেন্সিলে আঁকবে। সহজ সরলভাবে আঁকবে, কোনো চাপের কিছু নেই। এটা হচ্ছে ম্যাগমা। ঠিক আছে, আর এটা হচ্ছে নতুন গঠিত ভূত্বক অঞ্চল। এটা মধ্য শৈলশিরা। ঠিক আছে, তো ম্যাগমার স্রোতটা আমরা দেখাচ্ছি, এই কালারটা হবে না, ঠিক এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি হচ্ছে, সরে যাচ্ছে পরস্পর পরস্পর থেকে এবং নতুন ভূত্বক তৈরি হচ্ছে। তাহলে এই যে অঞ্চলটা, এটাই হচ্ছে কিন্তু বিস্তার অঞ্চল। এটাই হচ্ছে কিন্তু বিস্তার অঞ্চল। বোঝা গেল? তাহলে এটা কিসের, এটা হচ্ছে সমুদ্র বক্ষের বিস্তৃতি। বোঝা গেল? এটা গেল। এরপর আমরা দেখে নিই পাঁচ সীমান্ত তত্ত্ব। পাঁচ সীমান্ত তত্ত্ব কিন্তু অত্যন্ত সহজভাবে আমরা করব। তুমি যদি শুধুমাত্র এইটুকু ড্রয়িং করে ছেড়ে দাও, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর যদি তুমি তোমাকে অবশ্যই এখানে কিন্তু এই ডিরেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা গেল পরিচালন স্রোত। এবার যদি তুমি এটাকে
3D বানাতে চাও তাহলে তুমি বানাতে পারো। এখানে যেমন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হতে পারে, হ্যাঁ, অগ্নুৎপাতের সৃষ্টি হতে পারে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অভিসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানা, ঠিক আছে। এই সীমানা বরাবর দুটো পরস্পর পাত পরস্পর ধাক্কা খাচ্ছে এবং উদ্ভূত ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা চলে যাই অপসারী পাত সীমানা। অপসারী পাত সীমানা আর এই ছবিটা একদম এক, ঠিক আছে। তাহলে এই ছবিটা আঁকার মাধ্যমেই কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। যদি এটা তোমার কঠিন লাগে তাহলে যেভাবে আমি বললাম, অর্থাৎ এই একটি পাত দেখাও, এই একটি পাত দেখাও, এটা তো তুমি আঁকতে পারবে, ডিরেকশনটা দেখিয়ে দাও, ঠিক আছে। পরিচলন স্রোত, ম্যাগমার উত্থান, ব্যাস ডান। আর যদি তুমি 3D আঁকতে চাও, মানে বক্স করে সুন্দর করে আঁকতে চাও, তাহলে এই চিত্রটা তোমার জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। তাহলে অপসারী পাত সীমানা এটাও হচ্ছে, আবার এটাও হচ্ছে। এটা সহজ করে, আর এটা একটু ঠিক আছে, ব্যাস। আরেকটি আছে, সেটা হচ্ছে আমাদের নিরপেক্ষ পাত সীমান্ত। নিরপেক্ষ পাত সীমানা, তো দেখে নিই আমরা এটা কিরকম। এটা কিন্তু আমি এরকম একটা বক্স এঁকে যদি এখানেই আমি থেমে যাই তাও কিন্তু সঠিক, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি চাও যে আরেকটু ডায়াগ্রামটা আমি একটু এরকম ভাবে করব, তাহলে তুমি এভাবে করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, ব্যাস। তাহলে আমরা ভূসংস্থানের যে সমস্ত প্রয়োজনীয় চিত্র, অর্থাৎ এটা আমরা সমুদ্রবক্ষের বিস্তৃতিতেও কাজে লাগাতে পারি, আবার অপসারী পাত সীমানা হিসাবে দেখাতে পারি, অভিসারী পাত সীমানা দেখাতে পারি, আর একটি নিরপেক্ষ পাত সীমানা আমরা কিন্তু দেখাতে পারি। ঠিক আছে, এই গেল। এর পরের আমাদের পার্টটা হচ্ছে কি, এর পরের হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখানে কিন্তু তিনটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, নদী রয়েছে, বায়ু রয়েছে, আর সমুদ্র রয়েছে। তাহলে সেইটাকে নিয়েও কিন্তু আমরা একটু দেখে নিই। আর প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু আমাদের কি আছে, ক্ষয় এবং সঞ্চয় কার্য। তাহলে আমরা নদী থেকে শুরু করি, চলো দেখে নেওয়া যাক। নদীর ক্ষয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। তো প্রথম কাজ দেখো, আমরা গিরিখাত এবং ভিয়াপিত্তি উপত্যকা পড়েছি। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে ভি এঁকে দেওয়া, ব্যাস কমপ্লিট। তুমি ছবিটা এখানেই থামাতে পারো। আবার যদি তুমি মনে করো তাহলে এটা
এরকম ভাবে 3D বানানো যেতে পারে। খুব যে কঠিন তা না, আবার করতে হবে এরকম সেটারও কোনো বাধ্যকতা নেই। তুমি সহজভাবে করবে, কোনো অসুবিধা নেই, পারলে তুমি এরকম ভাবে করতে পারো, সমস্যা কিছু নেই। ঠিক আছে? এটা নদীর প্রবাহ আমি দেখালাম। তো এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। এরপর আমি চলে যাব, এটা হচ্ছে আয়াকৃতি আছে, আয়াকৃতির উপত্যকা এবং ক্যানিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে আয়াকৃতির উপত্যকা। আইটা আগে লিখে নাও, ছবিটা তোমার এখানেই শেষ হয়ে যেতে পারে। আবার তুমি যদি চাও তাহলে এটিকে এইভাবে করতে পারো। চলো দেখে নেওয়া যাক। বোঝাতে পারলাম? এবার তুমি নদীটা দেখিয়ে দিলে, এটা হচ্ছে আয়াকৃতির উপত্যকা। হলো? এরপরে আমরা আগিয়ে যাই, এরপর আমরা দেখে নেব দেখো, এটাই কিন্তু আমরা অবশ্যই কঠিন শিলা এবং কোমল শিলার অবস্থানটা কিন্তু আমরা এখানে দেখাবো। এগুলো হচ্ছে সব কঠিন শিলা। এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে জলপ্রপাত। ঠিক আছে, বোঝা গেল? জলপ্রপাত, এইটা কিন্তু পয়েন্ট আউট করতে ভুলো না, সেটা হচ্ছে প্রপাতকূপ। জলপ্রপাত এবং প্রপাতকূপ আমরা একই চিত্রের মাধ্যমে দেখিয়ে দেবো। আর এই প্রসঙ্গেই কিন্তু আর একটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মন্থকূপ। দেখে নিই। প্রথমে আমরা একটা নদী বক্ষ আঁকলাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এই যে এইরকম ছোট 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 গর্তের মতো সৃষ্টি হয়, এটা যদি আমরা পার্শ্বচিত্র দেখি না, তাহলে ঠিক এরকম করে হাঁড়ির মতো একটা দেখতে পাই, মানে মুখটা এরকম ছোট হয় কিন্তু এর ভেতরটা কিন্তু বেশ বড় হয়, তার জন্য এর নাম পটহোল। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের মন্থকূপ। বোঝা গেল? এটা হচ্ছে মন্থকূপ।
তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা দেখতে পেলাম: ভি-আকৃতির উপত্যকা, আয়াকৃতির উপত্যকা, জলপ্রপাত এবং মন্থকূপ। বোঝা গেল? এরপর আমরা দেখি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। চলো, প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো, নদীর উচ্চ গতি, সেখান থেকে নদী কোথায় পড়ছে? পার্বত্য প্রবাহ থেকে সমভূমি প্রবাহে যখন পড়ছে, হঠাৎ করে কি হচ্ছে? ঢাল কিন্তু কমে যাচ্ছে, তাই না? আর ঢাল কমে যাওয়ার জন্য এখানে কি হবে? নদী কিন্তু সঞ্চয় কাজ করবে। এইটি, ঠিক আছে, দেখে নিই। এই যে হাত পাখার মতো আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপটি এখানে গঠন হলো, এটাই হচ্ছে কিন্তু পলল ব্যাজ্যনী, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বোঝা গেল? আর এইখানে নদীগুলো কিন্তু বিভিন্ন শাখায় এরকম বিভক্ত হয়ে যায়। বোঝা গেল? তাহলে এই যে ভূমিরূপটি, এটি হচ্ছে পলল ব্যাজ্যনী, ঠিক আছে। যখন এটা শঙ্কু আকৃতির মতো আকার ধারণ করবে, তখন সেটাকে পলল শঙ্কু বলবো। দ্বিতীয়ত হচ্ছে, দেখো, তোমরা শুধু পেন্সিল দিয়ে করবে, এখানে তোমাদের বোঝার সুবিধা হবে বলে আমি এগুলো কালারফুল করছি। হয়ে গেল? এটা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের নদীর দুধারে দুই পাড়ে গঠিত যে স্বাভাবিকভাবে সৃষ্ট বাঁধ, আর সেই কারণে এটিকে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। তাহলে কি কি পেলাম? আমি পেলাম স্বাভাবিক বাঁধ, আর পেলাম আমি প্লাবন ভূমি, ঠিক আছে। এটাও, এটাও হচ্ছে প্লাবন ভূমি। অর্থাৎ প্লাবনের সময় দুই কূল ছাপিয়ে নদীর জলটাকে প্লাবন ভূমিতে আস্তে আস্তে অবক্ষেপ গঠনের মাধ্যমে কিন্তু কি করে? প্লাবন ভূমি গঠিত হয়, ঠিক আছে। এটা হলো। এরপর আর কি দেখবো আমরা? আমরা একটু বদ্বীপটা দেখে নিই। বদ্বীপ ভীষণ সহজ।
মূল নদীর একদম মোহনা অঞ্চল বা বার্ধক্য প্রবাহে কিন্তু এটি সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বদ্বীপ। এটি কিন্তু অ্যাকচুয়ালি মাত্রাহীন বা গ্রিক ডেল্টা আকার কিন্তু হয়ে থাকে, আর সে কারণে এটার নাম হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, তো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো মোটামুটি এটাই। এছাড়া নদী বাঁক আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ আছে, সেগুলো একবার দেখিয়ে দিই। এই বক্সটা তুমি প্রথমে করে নিলে, এবার তুমি এরকম ভাবে, এটা হচ্ছে নদী বাঁক। বোঝা গেল? আর অশ্বক্ষুরাকৃতি হ্রদের ক্ষেত্রে তখন কি হবে? নদী বাঁক অশ্বক্ষুরাকৃতি হ্রদের ক্ষেত্রে কিন্তু এই পার্শ্ববর্তী অঞ্চলে এরকম ভাবে হ্রদ অবস্থান করে। ঠিক আছে, এগুলো হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং নদী বাঁক। হলো? অশ্বক্ষুরাকৃতি হ্রদটা আলাদা দেখাচ্ছি। ঠিক আছে, জায়গার অভাব, চলো এখানে দেখাই। অশ্বক্ষুরাকৃতি হ্রদের প্রথম যে সৃষ্টি সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার এটা ক্রমশ কিন্তু মাপ নিতে থাকে। এই পর্যায়টা দেখাবার জন্য আমি আলাদা করলাম। তারপরে আবার পুনরায় নদী কিন্তু সরল পথে প্রবাহিত হয় এবং এইভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা অবস্থান করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে জলপ্রবাহের, এখানে ক্রমশ ধাক্কা খায় এবং ক্ষয় হয়, আর এদিকে সেডিমেন্টেশন হয়। ঠিক আছে, কোথায় লেখা যায়? এইখানে লিখে দিই। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তাহলে এটা হচ্ছে স্টেজ 1, 2,
3, 4। এই হচ্ছে আমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন রকম ভূমিরূপ। বোঝা গেল? এরপর আমরা বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটা দেখে নিই। চলো। কি আছে? প্রথমেই আমরা কি দেখতে পাবো? ব্যাস। একটু সেট করে দিলাম, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এটি হচ্ছে গৌড়। ঠিক আছে, দ্বিতীয়, চলো দ্বিতীয়টা দেখে নিই। এইভাবে কিন্তু কঠিন শিলা, তারপরে আবার কোমল শিলা, আবার কঠিন শিলা, আবার কোমল শিলা, এইভাবে পর্যায়ক্রমিকভাবে অবস্থান করে। এগুলো সব কোমল শিলা। আর এটা হচ্ছে কঠিন শিলা। ঠিক আছে, এবং ভূমিরূপটার নাম কি? এটা হচ্ছে ইয়ারদাং। অবশ্যই এখানে কিন্তু মেনশন করবে যে এটা হচ্ছে কঠিন শিলা, আর এটি হচ্ছে কোমল শিলা। ঠিক আছে, একদম বেসিক ছবি, কোনো রকম কিছু এখানে কঠিন করা নেই। তবে কেউ 3D করতে চাইলে তার প্রসেস আলাদা, সেটা এরকম হয়, এরকম ভাবে। ঠিক আছে, মোরগের ঝুঁটির আকৃতির ন্যায় আমরা পড়েছি এরকম। তাহলে তার মধ্যে আবার দেখো, এইটা হচ্ছে কঠিন শিলা, এটা হচ্ছে কোমল শিলা, এটা হচ্ছে কঠিন শিলা, এটা হচ্ছে কোমল শিলা। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে ইয়ারদাং। এরপর আমরা যাব যুগেন। দেখে নাও, এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কঠিন শিলা এবং কোমল শিলা, এটা কিন্তু অনুভূমিকভাবে অবস্থান করছে। ঠিক আছে, কঠিন শিলা কোমল শিলা এভাবে পরস্পর অবস্থান করছে। ঠিক আছে,
তো এটার নাম হচ্ছে জিউগেন। বোঝা গেল? একই রকম ভাবে আমি এখানেই এটা পয়েন্ট আউট করে দিচ্ছি, এটা হচ্ছে কঠিন শিলা, আর কোমল শিলাটা লিখেই দিই, ঠিক আছে? এটা হচ্ছে কোমল শিলা, ঠিক আছে? আমাদের আগের একটি পেজে এখানে আমাদের জলপ্রপাত ছিল, এখানেও কিন্তু এটা মেনশন করা প্রয়োজন আছে। এটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে কোমল শিলা, আর এটা হচ্ছে বৈষম্যমূলক ক্ষয়ের জন্যই কিন্তু এটা সৃষ্টি হয়। বোঝা গেল? চলো এবার, তাহলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। চলো, তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমাদের প্রথমেই যেটা দেখে নেব, এটা হচ্ছে এটা। বোঝা গেল? এই একটা, আর একটা, বায়ু প্রবাহ কিন্তু অবশ্যই এটাই হচ্ছে ডায়াগ্রামের যুক্তি। আর তুমি কিছুই না করো কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সিপ, সিপ বালিয়ারি, বারখান বালিয়ারি, অর্ধচন্দ্রাকৃতি। এটা হচ্ছে এর এইদিকে ঢাল এবং এইদিকে ঢাল। এটা তরবারির মতো দেখতে, এটা অর্ধচন্দ্রাকৃতি দেখতে, ঠিক আছে? ব্যাস। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়ু ও জলধারা মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপ। বুঝতে পারলাম কিরকম? খুব ভালো করে দেখে নাও।
এটা হচ্ছে কিন্তু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পেডিমেন্ট পর্বতের পাদদেশে গঠিত হয়। পেডিমেন্ট এটা কিন্তু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বাজাদা, আর এটা প্লায়া হ্রদ। ঠিক আছে, এটা হচ্ছে ইনসেলবার্জ। ঠিক আছে, ইনসেলবার্জের আর একটা আলাদা ছবি আমি পরে দেখাচ্ছি। মিলিত কার্যের জন্য এই ছবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এগুলো সবগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে বায়ু সঞ্চয় কাজ হলো, বায়ু জল ধারা মিলিত কাজ হলো। এবার আমরা চলে যাব সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, কি হবে এটা দেখে নাও। প্রথম যে ভূমিরূপটা অঙ্কন করব সেটা হচ্ছে এটা উপকূল এলাকা, এটা হচ্ছে সমুদ্র। সমুদ্রপৃষ্ঠ, তো সমুদ্রপৃষ্ঠের যখন এরকম ঝুলন্ত আকৃতি বিশিষ্ট আমরা দেখতে পাই উপকূলের, সেটার নাম হচ্ছে ভৃগু। এটার নাম হচ্ছে ভৃগু, সমুদ্র ভৃগু। ঠিক আছে, খুব সোজা। এরপর আমরা দেখে নিই একটা বড় ফিগার, আমরা একটু দেখি। এটা বক্স নেওয়া হোক। চল, ঠিক আছে, এই হচ্ছে ফিগার। ভূমিরূপ, বোঝা গেল। এইখানে ধরো এটি সৃষ্টি হয়েছে।
সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এই ভূমিরূপগুলো একদম ক্রমান্বয়ে শুরু করতে হবে। তাহলে এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে সামুদ্রিক গুহা। এটা হচ্ছে গুহা, এটা হচ্ছে খিলান, এটা হচ্ছে স্ট্যাক, এটা হচ্ছে ড্যাম। বোঝা গেল? ক্রমান্বয়ে প্রথমে গুহা সৃষ্টি হয়, তারপর সেটি দুই দিকেই মিলে গিয়ে সেটা খিলানের সৃষ্টি হয়, তারপর স্ট্যাকের সৃষ্টি হয়, তারপর স্ট্যাম্পের সৃষ্টি হয়। বোঝাতে পারলাম? এই হচ্ছে আমাদের সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। বোঝা গেল? এবার আমরা দেখে নিই সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। একটি ফিগারের মধ্যেই কিন্তু এটা আমরা দেখে নিতে পারবো। এরই সঞ্চয় কার্য। চল, ঠিক আছে। এটা হচ্ছে উপকূলের অংশ। হলো। এবার এখান থেকে অবক্ষেপ হয়ে যদি এটা সংযোগ করে দেয়, তাহলে কিন্তু এটাকে আমরা বলবো টম্বেলো। আবার কখনো কখনো এটা আগিয়ে থাকে, ঠিক আছে। কখনো কখনো এইখানে এরকমভাবে বাঁধের সৃষ্টি করে, ঠিক আছে। দেখে নিই। সবটাই কিন্তু সামুদ্রিক অবক্ষেপের জন্য এই ভূমিগুলো গড়ে উঠছে। তাহলে এবার নামকরণগুলো কি হবে? নামকরণগুলো হচ্ছে এটা টম্বেলো, টম্বেলো অর্থাৎ কোনো দ্বীপকে যে সামুদ্রিক বাঁধ সংযোগ করছে। এটা কি? এটা হয়ে যাচ্ছে পিট। এটা যখন বড়শির মতো আকার ধারণ করে তখন সেটাকে আমরা হুক বলতে পারি, ঠিক আছে। এটা হুক হওয়ার পথে চলেছে। আর এই ক্ষেত্রে এই যে আবদ্ধ সামুদ্রিক বাঁধ, তার পিছনের যে আবদ্ধ জলাশয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? লেগুন। ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আমাদের ভূমিরূপ, ঠিক আছে। এরপর আমরা দেখব ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে আমাদের যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঠিক এরকম। পুরো অঞ্চলটি একটি তরঙ্গায়িত ঢালের ফলে সৃষ্টি হয় এবং মাঝখানে এরকম কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ
দেখো এই যে পুরো অঞ্চলটা ক্ষয়ের ফলে সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। আর এই যে উঁচু উঁচু যে শিলাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু আমাদের মোনাডোনক। কঠিন শিলাগুলো সেভাবে ক্ষয় পায়নি, তাই দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে মোনাডোনক, এটা আঁকবে। আর এখানটা তুমি লিখবে কি পুরো ভূমিটা, সেটা হচ্ছে সমপ্রায় ভূমি। বোঝা গেল? এটা আঁকবে। এটা বায়ুর অঞ্চলের ক্ষেত্রে এরিড সার্কেল ইরোশনে কিন্তু এই জিনিসটাই আমরা তখন, এটা ক্ষেত্রে আমরা তখন বলি ইনসেলবার্জ। ঠিক আছে, এটাই হচ্ছে ইনসেলবার্জ। যেটা হচ্ছে নদী ক্ষয়চক্র মোনাডোনক, সেটা বায়ু ক্ষয়চক্রে কি বললাম? ইনসেলবার্জ। ঠিক আছে। ও ইনসেলবার্জ। এরপর আমরা চলে যাব পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখে নিই এই চিত্রটা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা হচ্ছে এটা। দেখো এটা নদীর পুরনো অববাহিকা উপত্যকা ছিল এবং সেটা এইভাবে যেত, কিন্তু হঠাৎ ঢালের পরিবর্তন হওয়ার জন্য যে দুটো ঢাল আমরা দেখতে পাচ্ছি, একটা এই ঢাল পুরাতন আর একটা নতুন ঢাল হঠাৎ খাড়া হয়ে গেল, এই যে সংযোগ বিন্দু, এর নাম হচ্ছে নেক পয়েন্ট। বুঝতে পারলাম? এর পরেরটা আমরা দেখে নিই। দেখো নদী উপত্যকায় আমরা এরকম মঞ্চের মতো অবস্থান লক্ষ্য করে থাকি। আমি খুব সহজভাবে দেখাচ্ছি, ঠিক আছে? আর এইভাবেই করবে, একদম পরীক্ষা উপযোগী, সহজেই কিন্তু নাম্বার তুমি পেয়ে যাবে। এই যে জায়গাগুলো মঞ্চের আকারে অবস্থান করছে, এগুলো হচ্ছে নদী মঞ্চ, তাই তো? তো কিভাবে লেখা যায়? নদী মঞ্চ, এইগুলো হচ্ছে নদী মঞ্চ। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই উপত্যকা, অন্তর্বর্তী উপত্যকা। একই চিত্রের মাধ্যমেই দেখো খুব সুন্দরভাবে আমরা করতে পারবো এটা। এটা হচ্ছে নদীর বর্তমান
অববাহিকা, এটা হচ্ছে নদীর বর্তমান উপত্যকা। ঠিক আছে, তো এটা হচ্ছে বর্তমান উপত্যকা। আর এটা হচ্ছে পূর্ববর্তী। পূর্ববর্তী উপত্যকা, এটা বর্তমান উপত্যকা। ঠিক আছে, ঠিক আছে, এই ডায়াগ্রামটার নাম হচ্ছে ভ্যালি ইন ভ্যালি বা উপত্যকা অন্তর্বর্তী উপত্যকা, উপত্যকার মধ্যে উপত্যকা। ঠিক আছে, উপত্যকা। তো এই হচ্ছে আমাদের ক্ষয়চক্র সম্পর্কিত চিত্র। ঠিক আছে, এরপর আমরা ভূমিরূপ থেকে আগিয়ে যাব। ভূমিরূপ থেকে আগিয়ে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে চিত্র কিভাবে করব আমরা একটু দেখে নিই। আমরা নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় ঘূর্ণবাত এইটার কিন্তু আমরা দেখাতে পারি। ঠিক আছে, উভয় গোলার্ধেই কিন্তু আমরা দেখতে পাই, তবে 30 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি উত্তর, তার মানে এটা হচ্ছে মধ্য অক্ষাংশ, 60 ডিগ্রি দক্ষিণ। মূলত এটা হচ্ছে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাতের অবস্থান, আর এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অবস্থান। মূলত কিন্তু আমরা উত্তর গোলার্ধেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তিটা সবচেয়ে বেশি, কারণ এখানে স্থলভাগের বেশি আছে এবং এখানে তার প্রভাবটা আমরা লক্ষ্য করি সহজে। তবে এটা উভয় গোলার্ধের মধ্য অক্ষাংশেই কিন্তু আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের অবস্থান কাকে দেখানো হয়েছে, আমরা এরকম ইন্ডেক্স দেখাতে পারি। ঠিক আছে, আর আমরা একটা লিখব নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অবস্থা। ঠিক আছে, এই হচ্ছে বিষয় হলো। এর বাইরে আমরা কি করতে পারি, এর বাইরে আমরা কিন্তু আর একটা ডায়াগ্রাম করতে পারি, সেটা হচ্ছে ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাত কিভাবে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা যখন কেন্দ্রে নিম্নচাপ আর বাইরে হচ্ছে উচ্চ চাপ, উচ্চ চাপ। ঠিক আছে, তো এই অঞ্চল থেকে
কি হচ্ছে, ঠিক এরকম ভাবে বায়ু কিন্তু ঘূর্ণায়মান ভাবে প্রবেশ করছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ঘূর্ণবাত। এই ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি, ঠিক আছে। আর প্রতিভ ঘূর্ণবাতটা দেখায়, এটা একটা বক্সের মধ্যে ভরে দিই, তাহলে এক জায়গাতে মনে হবে। দেখো দেখো, এর কিন্তু কেন্দ্রে হচ্ছে উচ্চচাপ, কেন্দ্রে হচ্ছে উচ্চ চাপ। এবার উচ্চচাপ যদি কেন্দ্রে হয় আর বাইরের দিকে যদি নিম্নচাপ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু বায়ু এরকম ভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে। এইটা হচ্ছে প্রতিপ ঘূর্ণবাত, তাই তো। প্রতিপ ঘূর্ণবাত, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের রিলেটেড চিত্র। আমরা এগুলো একটু প্র্যাকটিস করতে পারি, বোঝা গেল। এবার আমরা পরবর্তীটা দেখো, পরবর্তীটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের সমুদ্র স্রোত পারলে অবশ্যই আঁকার চেষ্টা করবে, সহজভাবে কিন্তু অঙ্কন করতে পারো। বোঝা গেল। তুমি 0 ডিগ্রিটা প্রথমেই দেখিয়ে নিলে। এরপর ধরো আটলান্টিক মহাসাগরের স্রোত সমূহ আমি দেখাচ্ছি। তো আটলান্টিক মহাসাগরের আমার আংশিক দেখালেই চলবে। অর্থাৎ আমি পুরোটা এখানে কিন্তু দেখাবো না। এই যে ঠিক আছে, এই হলো। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা প্রশান্ত মহাসাগর, কিন্তু আমরা এটাতে আমাদের আটলান্টিক মহাসাগরটাই হচ্ছে কিন্তু আমাদের টার্গেট, কারণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত কিন্তু আমরা করছি। হলো, মহাদেশগুলো আমরা এই কালারে দেখিয়ে দিলাম, স্থলভাগগুলো। এবার স্রোতগুলো উষ্ণ স্রোত,
আমি কিসে দেখাবো? রেডে দিচ্ছি নো স্রোত। প্রথমেই জেনে রাখবে নিরক্ষরেখার উত্তরে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং বিপরীত দিকে একটি ক্ষীণ স্রোত প্রবাহিত হয়, যেটা প্রতিস্রোত। তো এই স্রোতটা আরও অগ্রগামী হয়ে এখানে নাম নিচ্ছে উপসাগরীয় স্রোত এবং একদম ব্রিটিশ উপকূল পর্যন্ত কিন্তু এটা প্রবাহিত হয়ে যায়। ঠিক আছে, দক্ষিণ দিকে এই স্রোতটা ক্রমশ ব্রাজিল উপকূলের পাশ দিয়ে এসে পশ্চিমা বায়ুর প্রভাবে এই দিকে টার্ন নেয়। এরপর শীতল স্রোতগুলো আমরা একটু দেখে নিই। শীতল স্রোত হচ্ছে এখান থেকে শীতল স্রোত কি করছে, এখান থেকে কুমেরু অঞ্চলে এরকম স্রোত এসে মিলিত হচ্ছে এবং এইখানে বেঙ্গুয়েলা স্রোত নামে কিন্তু প্রবাহিত হয়ে সার্কেলটা কমপ্লিট করছে। এই একটা জায়ার কমপ্লিট হলো। এখান থেকে ক্যানারি স্রোত নামে এইটা এসে এখানে কমপ্লিট করছে। এদিক থেকে তোমার গ্রিনল্যান্ড থেকে শীতল স্রোত এখানে চলে আসছে লাব্রাডর স্রোত হিসাবে এবং এইখানটায় এরকম একটা জায়ার কমপ্লিট করছে। আর মাঝখানে যেটা স্রোতহীন অঞ্চল সেটা হচ্ছে শৈবাল সাগর। এবার তুমি প্রত্যেকটা স্রোত কি করবে, পয়েন্ট আউট করবে, খুব মেনগুলো করবে। যেমন এটা লিখতে পারো তুমি উপসাগরীয় স্রোত, এটা বেঙ্গুয়েলা স্রোত, এটা ক্যানারি স্রোত, ঠিক আছে, এটা লাব্রাডর স্রোত, এটা উত্তর আটলান্টিক স্রোত, এটা ব্রাজিল স্রোত, এটা বেঙ্গুয়েলা স্রোত, এটা কুমেরু স্রোত। সেগুলো তুমি 1, 2 করে পয়েন্ট আউট করে করে পাশে লিখতে পারো। ঠিক আছে, তাহলে সেটা সুবিধা হবে। এবার যদি বলছো যে আমাদের এটা আঁকতে কঠিন লাগছে, তাহলে সেক্ষেত্রে কি করবো, অথচ আঁকতে চাইছি, সেক্ষেত্রে তুমি আরও একটা পথ অবলম্বন করতে পারো, দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম, তুমি নিলে তারপরে তুমি দেখালে নিরক্ষরেখাটা। এবারে তুমি খুব সিম্পল ভাবে ধরো এইরকম দেখিয়ে দিলে, ব্যাস, ধরো এরকম দেখালে, আফ্রিকাটা তুমি এরকম দেখালে, ঠিক আছে, তারপর ইউরোপটা তুমি এইভাবে দেখালে, আর এখানে গ্রিনল্যান্ডটা দেখালে, তাহলেও তোমার কিন্তু দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এখানে বললাম না কতটা ভালো যে তুমি কত সুন্দর করে ছবি আঁকছো, সেটা কথা না, কতটা ঠিকঠাক আঁকছো। তারপর তোমার যা পয়েন্টসগুলো আছে, যেমন এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে এবং এটা এই দিকে যাবে, এটা এই দিকে যাবে এবং শীতল স্রোতগুলো তুমি পয়েন্ট আউট করাটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। বোঝা গেল? এরকম এরকম, ঠিক আছে, এদিক দিয়েও একটা স্রোত এসে আমাদের মিক্সড হচ্ছে এখানে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সার্কুলেশন। বোঝাতে পারলাম? তাহলে আটলান্টিকের মতো এইভাবে বাকিগুলোও ঠিক এইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে বাড়িমণ্ডল থেকে কিন্তু আর সেরকম কোনো প্রবলেম আমাদের আসবে না। তারপর তারপর আমাদের লাস্ট রয়েছে জীবমণ্ডল। জীবমণ্ডল থেকে আমরা কি করব, জীবমণ্ডল থেকে জীব বৈচিত্র্য যেটা রয়েছে সেটা আমরা আলফা বিটা গামার কিন্তু ক্লাসিফিকেশনটা দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি চলো দেখে নিই। ধরো একটা সুন্দরবন অঞ্চলের আমরা এরকম দ্বীপের সমাহার আমরা দেখাচ্ছি, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা সুন্দরবন অঞ্চলের দ্বীপ সমূহ, প্রত্যেকটা আলাদা আলাদা এরকম দ্বীপ রয়েছে। ঠিক আছে, এরকম
এগুলো সব আলাদা আলাদা দ্বীপ। এবং এইখানে জলভাগ রয়েছে। এবার আমরা কিভাবে দেখাবো, সেটা এইভাবে দেখানো যাবে যে একটি অঞ্চলের একটি পার্টিকুলারলি দ্বীপের যদি আমরা বৈচিত্র্য দেখি, তাহলে সেটা হচ্ছে আলফা জীব বৈচিত্র্য। অর্থাৎ একটি ক্ষুদ্র পরিসর অঞ্চলে এই ছোট দ্বীপের মধ্যে যে বৈচিত্র্যটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে তোমার আলফা জীব বৈচিত্র্য। এরপর আমি যদি সেটাকে কম্পেয়ার করি, অর্থাৎ দুটো দ্বীপের ক্ষেত্রে আমি যদি সেটাকে এরকমভাবে কম্পেয়ার করি যে দুটো ক্ষুদ্র অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যের যে পার্থক্য রয়েছে, সেটা তখন আমরা লিখতে পারি বিটা জীব বৈচিত্র্য। এবং আমরা যখন এই পুরো অঞ্চলটা, এই ভৌগোলিক পরিসরটা যখন পুরোপুরি আমরা কি করছি, তার যে বৈচিত্র্য সেই ক্ষেত্রে অর্থাৎ এই পুরো অঞ্চলটা যখন জুড়ে আমরা পুরো অঞ্চলটা জুড়ে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের গামা জীব বৈচিত্র্য। বোঝাতে পারলাম? কারণ আমরা এখান থেকে আমরা এই চিত্রটা যদি বড় কোশ্চেনের ক্ষেত্রে আমাদের বেশি সময় নষ্ট না করে আমরা সহজে এটা কিন্তু ব্যাখ্যা করতে পারি ডায়াগ্রামিক্যালি। ঠিক আছে? ক্ষুদ্র অঞ্চল আলফা জীববৈচিত্র্য, একটি দ্বীপ দেখানো হচ্ছে। বিটা জীববৈচিত্র্য তার থেকে একটু বৃহৎ পরিসর, দুটো দ্বীপের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। আর সামগ্রিক যে ভৌগোলিক পরিসর সেটা হচ্ছে আমাদের গামা জীববৈচিত্র্য, আলফা বিটা গামা। বোঝা গেল? এরপর এরপর আমাদের এখানে আর কিছু পেজ রাখা হয়নি, কিন্তু আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে ভারতবর্ষের যে ভূগোলটা রয়েছে, আমাদের ভারতের ভূগোল, সেখানে কিন্তু আমাদের কিছু ভারতের শিল্প, হ্যাঁ, এরকম ধরনের কিছু চ্যাপ্টার রয়েছে। তাহলে সেখানেও কিন্তু ভারতের উপযোগী কোশ্চেন আসে। এটা কিন্তু বাধ্যতামূলক না, যদি খুব কঠিন লাগে তাহলে সেখানে কিন্তু তুমি আগাবে না। চেষ্টা যদি করো, খুব আমি সহজভাবে দেখিয়ে রাখছি, যদি তোমার সেক্ষেত্রে সুবিধা হয় তুমি চাইলেও করতে পারো। তুমি হয়তো এটা সহজ লাগছে, তাহলে একবার দেখে নাও। ঠিক আছে? তবে যদি কঠিন লাগে, এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে এটা আর নতুন করে মাথায় ঢোকাবে না। ঠিক আছে? একবার দেখে নাও জাস্ট। ভারতের ম্যাপ যে কিভাবে আমরা ড্রয়িংটা করতে পারি খুব সুন্দরভাবে, সহজেই আমরা কিন্তু দেখো, প্রথমেই আমি একটা চল একটা লাইন নিলাম, এবং এর ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে আমরা কাটছি, সমান তিনটি ভাগে আমরা কাটছি। দেখো, এই একটা আর এই একটা হলো। এবার এই দিক থেকে আবার একটা লাইন নিয়ে আমি ঠিক এর অংশের সমান করে আমি এইদিকে রাখবো। এটার কন্ডিশন কি হলো, সেটার এইদিকে দুই ভাগ থাকবে আর এইদিকে থাকবে, মানে এইদিকে যা ভাগ এইদিকে তাই ভাগ, এইদিকে তাই ভাগ। তাহলে 1 2 3, এদিকে হচ্ছে 1 2 3।
এই প্রত্যেকটা ভাগ কিন্তু মোটামুটিভাবে ইকুয়াল, একদম স্কেল ধরে করা হয়নি, মোটামুটিভাবে। এইটা করার পর কি করব, এইটা করব, ঠিক আছে। এই দেখো এইখানে থামো, এখানে চলে যাও, এখানে চলে যাও। দেখো একটা ভারতের মতো ভূমিরূপ অলরেডি চলে এসেছে। এরপর আমরা কিছু শেপ দেবো, অন্য কালারে করি এটা। যেমন এখানে একটা তুমি বাটারফ্লাই আঁকো, প্রজাপতি, পারবে, সহজ। এটা নিয়ে এসে ঠিক বোতলের মুখের মতো এটা করে এখানে আটকে দাও। এবার এটা এখানে কেটে দাও, ব্যাস। এবার এই যা লাইন আছে তাই একদম। এখানে গিয়ে তুমি থামো, নামো, এখানে আবার একটু ওঠাও, এটাকে এখানে জয়েন করো এবং ব্যাস, বোঝা গেল। এটা একটু একটু ভালো করি, এই যে এরকম। তাহলে কিন্তু তোমার মোটামুটি ভারত আঁকা হয়ে গেল। এই জায়গাটা কিন্তু একদম যেমন আছে সেরকমটা ইচ্ছা করে করা হয়নি, সহজ করানোর জন্য। তুমি চাইলে আরো সহজ করে দিতে পারো, একদম এইভাবে আটকে দিতে পারো, সমস্যা নেই। এটা করতে গেলে কিন্তু অরিজিনালটা ম্যাপটা দেখবে, হ্যাঁ, সেটা কিন্তু করতে যাবে না ঠিক এরকম, ঠিক আছে। বাংলাদেশের জায়গাটা ঠিক এরকম, ত্রিপুরা এরকমভাবে হয়। তো আমি এই মাইক্রো লাইনগুলো অ্যাভয়েড করব, কারণ আমাকে মোটামুটি একটা ভারত আঁকতে হবে। এখানে কত সুন্দরভাবে আঁকছি সেটা বিষয় না, মোটামুটি হলেই হলো, যদি পারো, ঠিক আছে। যদি কঠিন লাগে চাপ নেওয়ার কোনো দরকার নেই। কেন বলছি, কারণ ধরো একটা কোশ্চেন রয়েছে যে মধ্য মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, ঠিক আছে। এটা তুমি ব্যাখ্যা করলে, সেই ব্যাখ্যার সাথে কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে এটাকে দেখো আমি কিন্তু পয়েন্ট আউট করতে পারি। আমি এটা দেখালাম। এরপর আমি এই অঞ্চলে দেখো এখানে দুর্গাপুর রয়েছে, এখানে বোকারো রয়েছে, এখানে জামশেদপুর রয়েছে, ভিলাই রয়েছে, রৌরকেলা রয়েছে, অর্থাৎ পুরো জায়গাটা কিন্তু লৌহ ইস্পাত শিল্পের একটা কেন্দ্রীভবন ঘটেছে, তাই তো। তাহলে আমি এটাই হাইলাইট করতে পারি, এটাই হাইলাইট করতে পারি, অর্থাৎ এই অঞ্চলটাতে আমার কেন্দ্রীভবন ঘটছে, ঠিক আছে। এই অঞ্চলটাতে আমার কেন্দ্রীভবন ঘটছে এবং কি কি কারণে ঘটছে দেখো। এখানে ধরো কয়লা যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এই সমস্ত অঞ্চলে। তারপর এখানে ধরো, এখানে কালো বা অন্য কোনো রং দিলে হয়তো বোঝা যাবে না, আমি অন্য কোনো রঙে এটা বোঝাচ্ছি, ঠিক আছে। লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে আকরিক লোহা এই যে ঝাড়খণ্ডের গোয়া, নোয়ামুন্ডি, হ্যাঁ, ডালি, রাজহারা এই সমস্ত অঞ্চলে কিন্তু পাওয়া যায়। আর ঠিক সেই কারণেই কিন্তু এগুলো আমাদের এই অঞ্চলে কেন্দ্রীয় ভবনটা গড়ে উঠেছে। তো সাপোর্টিভ হিসাবে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি যদি তুমি খুব দ্রুত এটাকে বানাতে পারো, না হলে আদারওয়াইজ চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি পথটা বলে রাখলাম, হয়তো ভবিষ্যতে এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের অন্য জায়গাতেও কাজে লাগতে পারে। আর এখন যদি সম্ভব হয় করতে পারো, তবে সেটা বাধ্যতামূলক কিছু নয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ডায়াগ্রাম ভিত্তিক ক্লাস। তোমরা বাড়িতে সঠিকভাবে প্র্যাকটিস করবে এবং যেগুলো সম্ভব, যেগুলো একদম ইজি, এবং কোনো কোনো জায়গায় কিন্তু চিত্রসহ লেখা থাকতে পারে, চিত্রসহ লেখা থাকলে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে। আর যদি চিত্রসহ না লেখা থাকে, যদি সেটা সহজের মধ্যে হয়, অবশ্যই তুমি চেষ্টা করবে। নদী ক্ষয়কাট, সঞ্চয় কাজ, যেগুলো আমি আগে আগে দেখালাম, সেগুলো অবশ্যই চেষ্টা করবে, ঠিক আছে। তো একবার দেখে নিই আমরা কি কি করেছি। এটা গেল ভারতের শিল্প অর্থনৈতিকভাবে। আমাদের এখানে রয়েছে জীবমণ্ডল সংক্রান্ত, এখানে রয়েছে আমাদের বাড়িমণ্ডল সংক্রান্ত, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দিই, এই যে শীতল স্রোত এবং উষ্ণ স্রোত মিলিত হচ্ছে,
ঠিক এই জায়গাটা কিন্তু আমরা বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র হিসাবে দেখতে পাই। ঠিক আছে, এইখানটায় আমি কিন্তু মানে লিখতে পারি, ঠিক আছে, যেটা বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র দিয়ে পয়েন্ট আউট করতে পারি যদি সেরকম রিলেটেড কোনো কোশ্চেন থাকে। বোঝা গেল? এরপর আবার এটা তুমি ড্র করেও করতে পারো। কিভাবে একটু দেখিয়ে দিই। অন্যভাবেও করা যায়, একটু দেখে নাও। কোশ্চেনটাও 3 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এটা হলো ধরো, সরি, এটা হলো ধরো অগভীর একটা সমুদ্র অঞ্চল, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার সমুদ্র। ঠিক আছে, সমুদ্র তল এটা। এখানে ধরো উষ্ণ স্রোত, হ্যাঁ, উষ্ণ স্রোত সাধারণত বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয়, তো আর শীতল স্রোত অন্তঃস্রোত হিসাবে প্রবাহিত হয়, তাই না? তো মিক্স আপ হচ্ছে, সেই জন্য সেইখানে এই শীতল স্রোতের সঙ্গে আগত যে ধরনের হিমশৈলগুলো কিন্তু বয়ে নিয়ে আসে, তাই তো? তাহলে এই হিমশৈল বাহিত হিমশৈল কি হবে? হিমশৈল কিন্তু এর মধ্যে প্রচুর অবক্ষেপ রয়েছে, তাহলে বরফটা গলে জলে পরিণত হবে, কিন্তু এই অবক্ষেপগুলো এইখানে সঞ্চিত হতে হতে কিসের সৃষ্টি করে? মগ্নচড়া সৃষ্টি করে। এই দেখো চর পড়ছে ক্রমশ, ঠিক আছে, এরকমভাবে চর পড়ছে। তাহলে কি হলো? সমুদ্রের কিন্তু গভীরতাটা আস্তে আস্তে এখানে অগভীর সমুদ্রে পরিণত হচ্ছে, আর অগভীর সমুদ্রে পরিণত হলেই কি হবে? সেখান থেকে কিন্তু সূর্যের আলো, যেটা গভীর সমুদ্রে পৌঁছাতে পারে না, এখন সেখানে কিন্তু পৌঁছাতে পারবে, হ্যাঁ, পৌঁছাতে পারবে। তার ফলে কি হবে? তোমার জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এগুলো জন্মাবে, অর্থাৎ একটা সামুদ্রিক বাস্তুতন্ত্র গড়ে উঠবে, যার জন্য এখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি মৎস্য ক্ষেত্র হিসাবে, এই যে মাছেরা তখন সেগুলোকে, বড় মাছেরা আবার সেগুলোকে খেতে আসবে, ছোট মাছকে খেতে আসবে, এইভাবে একটা সামুদ্রিক বাস্তুতন্ত্র গড়ে ওঠে, দিয়ে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে উঠতে পারে। তাহলে কি লেখা যাবে এখানে? মগ্ন চড়া ও বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রের সৃষ্টি। বুঝতে পারলাম? মগ্নচড়া এবং বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রের সৃষ্টি, এটা হচ্ছে মগ্নচড়া। হচ্ছে মগ্নচড়া। বুঝতে পারলাম? এটা আমাদের উষ্ণ স্রোত, এটা হচ্ছে শীতল স্রোত, যেটা মিলিত হচ্ছে। ঠিক আছে, এটা করা যেতে পারে। এরপর আমাদের বায়ুমণ্ডল সম্পর্কিত নিম্ন ঘূর্ণবাদ, প্রতিপ ঘূর্ণবাদ, কেন্দ্রে এর নিম্নচাপ থাকবে, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে ভেতরের দিকে বায়ু প্রবেশ করবে, এক্ষেত্রে ভিতর থেকে মানে কেন্দ্র থেকে কেন্দ্র বহির্মুখী বায়ু সৃষ্টি হবে, প্রতিপ ঘূর্ণবাদ, এটা আমরা দেখলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্ষয়চক্র সম্পর্কিত যে বিভিন্ন চিত্রগুলো। তারপর ভূমিরূপ গঠনকারী সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ। তারপর সঞ্চয় কার্যের ফলে বায়ুর বারখান, শিব বালিয়ারি অবস্থান, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তোমার পেডিমেন্ট, বাজাদা, প্লায়াহ্রদ, এই সমস্ত সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা একটু আলাদা করে দেওয়া হোক, না হলে এক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি দেখছি? তারপর দেখছি ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গৌড়, ইয়ারডাং, জিউগেন ইত্যাদি। তারপর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে, এবং নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর হচ্ছে আমাদের
ভূসংস্থান তত্ত্ব থেকে যে সমস্ত আমরা পড়েছি। বোঝা গেল? তাহলে মোটামুটি ডায়াগ্রাম কিন্তু আমরা সবটাই কভার করে ফেলেছি। যেগুলো সহজ সেগুলো আগে চেষ্টা করো, ঠিক আছে? পড়াশোনার মাঝে মাঝে, সবসময় তো পড়তে ভালো লাগে না, তো মাঝে মাঝে সেটা পড়ার কাজেও দেবে, আবার একটু মনটাও ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের ক্লাস। আর সবার জন্য আগাম পরীক্ষার জন্য শুভেচ্ছা, এবং খুব ভালো থাকো এবং জোর লাগিয়ে পড়াশোনা করো। এই পরীক্ষায় কিন্তু একদম ভূগোলের 35-এর মধ্যে 35 তুলতেই হবে, ঠিক এই এনার্জিতে কিন্তু পড়াশোনা করবে। এবং দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে আগামী দিনে। বেস্ট অফ লাক, গুড বাই।